হ্যালো স্টুডেন্ট, আমি জয়ন্ত মণ্ডল। আমি নেতাজি ডিফেন্স একাডেমির একজন ম্যাথের টিচার। এর আগে আমরা 23 তারিখে, জুন মাসের 23 তারিখে WPKPর ব্যাচ স্টার্ট করেছিলাম এবং ওই ব্যাচ চলতেই আছে। আবার আমরা SSC জিডি আমাদের প্রায় 4 মাস ধরে চলছিল, আবার নতুন ব্যাচ স্টার্ট করব আজকে থেকে আমরা SSC জিডির নতুন ব্যাচ স্টার্ট করব। আমি ম্যাথামেটিক্স পড়াই এবং আমরা আজকে দেখব SSC জিডি অথবা MTSও বলা যেতে পারে। SSC জিডি আর MTS একই সিলেবাস। কী কী ম্যাথের সিলেবাস আছে, ম্যাথের সিলেবাসটা আমি দেখাবো, তারপর আমি ক্লাস স্টার্ট করব। আচ্ছা, প্রথমে আমরা দেখব অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকের মধ্যে আমরা কোন কোন টপিক পড়তে হবে? আচ্ছা, অ্যারিথমেটিকের মধ্যে আমাদের 1 নম্বর পড়তে হবে নাম্বার সিস্টেম। দুই নম্বরে পড়তে হবে রেশিও অ্যান্ড প্রপোর্শন। আচ্ছা, 3 নম্বর পড়তে হবে মিক্সার। 4 নম্বর প্রবলেম 1 এজেস। আমি ইংলিশে লিখছি, পরে বাংলা বলে দিব। এটা হচ্ছে বাস্তব সংখ্যা তত্ত্ব। এটা রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত, মিক্সার মানে কি মিশ্রণ, আর প্রবলেম 1 এজেস মানে বয়স সংক্রান্ত সমস্যা। আচ্ছা, তারপরে 5 নম্বর শিখতে হবে আমাদের পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস। তারপরে আমাদের পড়তে হবে 6 নম্বরে টাইম অ্যান্ড ওয়ার্ক। তারপরে পড়তে হবে পাইপ অ্যান্ড সিস্টেম, নল ও চৌবাচ্চা। এটা সময় কার্য, নল চৌবাচ্চা। তারপরে পড়তে হবে আমাদের আচ্ছা নাম্বার সিস্টেমে কি পড়ল? নাম্বার সিস্টেম, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সার, প্রবলেম 1 এজেস, পার্টনারশিপ বিজনেস, টাইম অ্যান্ড ওয়ার্ক। তারপর হচ্ছে কি পাইপ অ্যান্ড সিস্টেম। তারপর আমাদের পড়তে হবে কি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। তারপরে পড়তে হবে কি টাইম অ্যান্ড সিস্টেম, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স করলাম আমরা। তারপরে পার্সেন্টেজ। তারপরে পড়তে হবে আমাদের প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। তারপরে এখানে জায়গা নেই, আমি নিচে লিখছি। 11 নম্বরে ইন্টারেস্ট। তারপরে 12 নম্বরে অ্যাভারেজ। এইটুকু আমাদের অ্যারিথমেটিক মানে পাটিগণিতের এইটুকু টপিক আমাদের পড়তে হবে। কি নাম্বার সিস্টেম মানে বাস্তব সংখ্যা তত্ত্ব, রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত, মিক্সার মানে কি মিশ্রণ, প্রবলেম 1 এজেস মানে বয়স সংক্রান্ত সমস্যা। আচ্ছা, আমি এগুলো পরপর কেন লিখলাম? কারণ রেশিও অ্যান্ড প্রপোর্শন যখন আমরা পড়ে নেব, ওর ওপর রিলেটিভ আছে, এগুলো যে চ্যাপ্টার আছে ওর উপর ভিত্তি করে আছে, মানে ওই অনুপাত সমানুপাতের কনসেপ্ট এগুলোতে দরকার, সেই জন্য আমি পরপর সাজিয়েছি। আগে আমরা অনুপাত সমানুপাত শিখবো, তারপর এগুলো পরপর শিখতে থাকবো। আচ্ছা, তারপরে প্রবলেম 1 এজেস আছে বয়স সংক্রান্ত সমস্যা, পার্টনারশিপ বিজনেস অংশীদারি কারবার, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্য, পাইপ অ্যান্ড সিস্টেম মানে নল ও চৌবাচ্চা, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স মানে সময় দূরত্ব আর গতি, আর পার্সেন্টেজ শতকরা, প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট মানে লাভ, ক্ষতি, ছাড়। তারপর আছে কি ইন্টারেস্ট মানে সুদ, এখানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ ও দুটোই আছে। আর অ্যাভারেজ মানে গড়। এবার কারো কোশ্চেন কি স্যার
ট্রেন সংক্রান্ত অঙ্ক, তারপরে নৌকা নৌকা স্রোতার নৌকা, এগুলোর মধ্যে ঢুকে আছে। এই 8 নম্বর চ্যাপ্টারতে ওর মধ্যে ঢুকে আছে। অ্যারিথমেটিক আমাকে এগুলোই পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা পাটিগণিতের সিলেবাস তো দেখলাম। এবার আমরা দেখব বীজগণিতে কি আছে। বীজগণিত, পরিমিতি, আর একটা কি স্ট্যাটিস্টিক্স। তো বীজগণিতে আমরা দেখছি 1 নম্বর অধ্যায়ে আমরা পড়তে হবে ইন্ডিকেস মানে সূচক, আর তারপরে 2 নম্বর সার্চ মানে করণী, তারপরে এলসিএম এইচসিএফ লসাগু গসাগু, তারপরে 4 নম্বরে সিম্পলিফিকেশন মানে সরলীকরণ, তারপরে 5 নম্বর ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। তারপর আমাদের পরিমিতিতে কি আছে, 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন বলতে ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্ত, মানে ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ আর বৃত্ত। এবার কোয়াড্রিল্যাটারাল মানে কি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম ইত্যাদি। আচ্ছা, 3 ডাইমেনশনে কি পড়তে হবে, কিউবয়েড মানে আয়ত ঘনক বা সমকোণী চৌপাল, তারপরে ঘনক, তারপর রাইট সার্কুলার কোন মানে লম্ববৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার সিলিন্ডার লম্ববৃত্তাকার চোঙ, স্ফিয়ার গোলক, তারপরে পিরামিড, আর একটা কি প্রিজম। এটা হচ্ছে কি 3 ডাইমেনশন। তারপরে একটা টপিক, লাস্ট টপিক আছে স্ট্যাটিস্টিক্স পড়তে হবে, ডিআই ডাটা ইন্টারপ্রিটেশন মানে পাই চিত্র বা বার গ্রাফ থাকবে, কোনো লেখচিত্র থাকবে, ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে হবে তথ্য বিশ্লেষণ। এটা হচ্ছে আমাদের কমপ্লিট এসএসসি জিডি এবং এসএসসি এমটিএস এর ম্যাথমেটিক্স সিলেবাস। পরে পিএইচডি করছে এই ব্যাপারে। এইটা করলি আমারটা নিবি জানা। আচ্ছা, আমরা সিলেবাসটা আরো একবার ভালো করে বোঝাই। অ্যালজেব্রাতে আমাদের কি পড়তে হবে, ইন্ডিকেস মানে সূচক, তারপরে সার্চ মানে করণী, এলসিএম এইচসিএফ অর্থাৎ লসাগু গসাগু, 4 নম্বর সিম্পলিফিকেশন মানে সরলীকরণ, ওই যে এ প্লাস বি এর মান দেওয়া থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান, এগুলো সব সিম্পলিফিকেশনে পড়ে। হ্যাঁ, তারপরে বদমাস রুল, আর 5 নম্বরে ফ্র্যাকশন ভগ্নাংশ। এবার পরিমিতি আসছে, মেনসুরেশন মানে পরিমিতি। 2 ডাইমেনশনে কি আসছে, ত্রিভুজ, চতুর্ভুজ, সার্কেল মানে বৃত্ত, আর 3 ডাইমেনশনে আসছে কি কিউবয়েড মানে আয়ত ঘনক বা সমকোণী চৌপাল, তারপর আছে কিউব মানে ঘনক, তারপরে রাইট সার্কুলার কোন লম্ববৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার সিলিন্ডার লম্ববৃত্তাকার চোঙ, আর আছে স্ফিয়ার গোলক, পিরামিড আর প্রিজম। আর স্ট্যাটিস্টিক্সের একটা আমাদের টপিক পড়তে হবে ডিআই, যাকে বলা হয় ডাটা ইন্টারপ্রিটেশন, তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা। বাস, এটুকু হচ্ছে আমাদের কমপ্লিট সিলেবাস। স্টপ আছে। আচ্ছা, আমরা অ্যারিথমেটিকের প্রথম যেটা নাম্বার সিস্টেমের সাব টপিক আছে সেটা শিখব। সেটা কি হচ্ছে, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমকে আমরা আমাদের পড়াশোনার সুবিধার্থে নাম্বার সিস্টেমকে 6টি সাব টপিকে আমরা ব্রেক করছি। কি কি, ক্লাসিফিকেশন অফ নাম্বার মানে সংখ্যার শ্রেণী বিভাগ, ইউনিট ডিজিট, একক স্থানীয় অঙ্ক, ফ্যাক্টর, উৎপাদক, রিমাইন্ডার, ভাগশেষ বা শেষফল, আর ডিভিজিবিলিটি বিভাজ্যতা, আর একটা জিরোস মানে নাম্বার অফ জিরোস, একটা কোনো ক্যালকুলেশনে কতগুলো শেষ অঙ্কে কতগুলো জিরো থাকবে এগুলো শিখবো আমরা। আচ্ছা, এই সাব টপিকগুলোর মধ্যে আজকে যেটা আমরা করব, এই পার্ট 1 এসএসসি জিডি 2026 ক্লাসের পার্ট 1-এ যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাম্বার। আমরা এখানে থিওরি প্লাস কনসেপ্ট শিখবো। এর পরের ক্লাসে আমরা শিখবো কি ওর ওপর ভিত্তি করে প্রবলেম সলভ করবো। বাস, এভাবেই চলতে থাকবে। স্টপ দিস। আচ্ছা, আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বারের মধ্যে দেখছি যে নাম্বারকে কতগুলো ভাগ করা যাচ্ছে। আমরা নাম্বারকে 10 ভাগে ভাগ করব। হ্যাঁ, তার মধ্যে আমি বোর্ডে লিখে রেখেছি 7 পর্যন্ত, আরও আছে কি মূলাদ, অমূলাদ, আর একটা লাস্টে আসছে বাস্তব, ওগুলো পরে করব। আচ্ছা, আমরা দেখব কি স্বাভাবিক সংখ্যা কি জিনিস। যে
এক থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7 ডট 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 চলতে থাকবে। কি দেখছি আমি, 1 থেকে শুরু হচ্ছে এবং সংখ্যাগুলোর মধ্যে নেগেটিভ পজিটিভ বা ভগ্নাংশ কিছুই নাই। এবার এখানে কথা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা অ্যাকচুয়ালি গোটা গোটা সংখ্যা বলতে গেলে, কারণ গণনার জন্য এই সংখ্যাগুলো সৃষ্টি হয়েছিল আদিম যুগে। আদিম যুগে যখন মানুষ সংখ্যার ব্যবহার শিখেছিল তখন ওরা গণনার জন্য তৈরি করেছিল, সেই জন্য ন্যাচারালি তৈরি হয়েছিল, এই জন্য ওর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। আবার একে গণনার সংখ্যাও বলা হয়। কিরকম দেখতে, 1 2 3 4 5 6 ডট ডট চলতে থাকবে, নেগেটিভ থাকবে না, পজিটিভ থাকবে না, ভগ্নাংশ থাকবে না, বাস এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এবার আসছে অখণ্ড সংখ্যা, যাকে হোল নাম্বার বলা হয়, ইংলিশে হোল নাম্বার বলা হয়। আচ্ছা, অখণ্ড সংখ্যা কি জিনিস, আমরা যেটা স্বাভাবিক সংখ্যা পড়লাম ওর সঙ্গে জিরোটা ইনক্লুড করব, জিরো ইনক্লুড, তারপর বাদ বাকি সেম 1 2 3 4 5 6 ডট 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 চলতে থাকবে, এটা হচ্ছে কি অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে দেখলাম কি স্বাভাবিক সংখ্যা তো ছিল, তার আগে দিকে জিরো থেকে স্টার্ট হচ্ছে, এখানেও নেগেটিভ নাই, ভগ্নাংশ নাই, কিছু নাই, বাস। তারপরে আসছে একটা ভালো ভিভিআই টপিক, যেখানে ছাত্রদের মধ্যে অনেক কনফিউশন থাকে, এটা ভালোভাবে পড়তে হবে, সেটা হচ্ছে কি ইন্টিজার্স, যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, আচ্ছা পূর্ণ সংখ্যা দেখতে কিরকম হয়, যেমন ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট 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 চলতে থাকবে। আরও এদিকে আছে এবং অতগুলো লেখা সম্ভব না, ইনফাইনাইট চলবে, এদিকেও ইনফাইনাইট চলবে, তো আমি কিছুটা লিখলাম। কিরকম দেখতে, যে -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট, এদিকেও থেকে গেল, এদিকেও থেকে গেল। এখানে ছেলেদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে, ছেলেদের বলে না, স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন থাকে যে -3 বড় না -2 বড়। তো আমরা জেনারেলি জানি কি, এখান থেকে যদি দেখি আমরা বলি কি 1 থেকে 2 বড়, 1 থেকে 2 বড়, তার মানে আমি দেখছি বাম দিক থেকে ডান দিকেরটা বড়, তাহলে বাম দিক থেকে ডান দিকের বড় হওয়া উচিত, তাহলে -2 থেকে -1 বড়। আবার যদি বাম দিক থেকে ডান দিকে বড় হওয়া উচিত এর নিয়ম অনুসারে, তাহলে -3 থেকে -2 বড়, আবার -1 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, বাস। এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখনো অবধি আমরা দেখছি ভগ্নাংশ আসেনি বা দশমিক আসেনি। এখানে কি আছে, আমরা স্বাভাবিক সংখ্যা যেগুলো পড়েছিলাম সেগুলো তো আছেই আছে, হ্যাঁ, ওখানে জিরো আছে, অর্থাৎ অখণ্ড সংখ্যা পুরো আছে। আবার স্বাভাবিক সংখ্যাগুলো নেগেটিভ আছে, কিন্তু ভগ্নাংশ বা দশমিক আসেনি। এখানে আমাদের দেখার বিষয়, এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি এন, মানে ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। আর এটা অবধি যদি আমি পুরো ধরে নিই, এটা যদি পুরো ধরে নিই, সেটা হচ্ছে কি হোল নাম্বার এটা। তাহলে আমি দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা ঢুকে আছে, অখণ্ড সংখ্যা ঢুকে আছে, আবার এক্সট্রা কি আছে, যেগুলো ন্যাচারাল নাম্বার পড়েছে ওগুলো নেগেটিভ গুলো আছে, বাস। তারপরে আসছে জোড় সংখ্যা। আমরা জোড় সংখ্যা যখন পড়ব তার আগে আমাদের পূর্ণ সংখ্যার ভালো জ্ঞান থাকা উচিত, এই জন্য আমি পূর্ণ সংখ্যাটা ভালোভাবে এখানে দেখালাম। এবার জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা সবগুলো কি, সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ। আচ্ছা, তারপর আমরা দেখবো কি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা সবগুলো কি হচ্ছে পূর্ণ সংখ্যারই শ্রেণী বিভাগ, মানে পূর্ণ সংখ্যা থেকে সৃষ্টি। আচ্ছা, জোড় সংখ্যা কি জিনিস, কি যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য মানে কোনো ভাগশেষ থাকবে না। যেমন আমি লিখছি প্লাস মাইনাস, আচ্ছা জোড় সংখ্যা 0 থেকে স্টার্ট হয়, 0 কে নেওয়া হয়, তারপরে +-2 +-4 +-6 ডট 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 চলতে থাকে। আচ্ছা, এর সাধারণ রূপ কি হবে, 2k, যেখানে কে হচ্ছে কি, কে হচ্ছে ইন্টিজার, কে বিলংস টু জেড, মানে ইন্টিজার, এর মানে হচ্ছে কে হচ্ছে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে কে এর ভ্যালু যদি 1 নিই তাহলে 2, আর -1 নিলে -2, 0 নিলে 0। তাহলে আমরা দেখছি যে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যার সাধারণ রূপ 2k। আমরা কি বললাম, আরো একবার বলি, যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলে। এর দেখতে কিরকম, 0 +-2 +-4 +-6 +-8 ডট 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 চলতে থাকলো, অনেকগুলো আছে। আর দেখতে সাধারণ রূপ 2k, যেখানে কে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, বাস। তারপরে আমরা দেখব বিজোড় সংখ্যা কি জিনিস, সেম, যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় তারা বিজোড় সংখ্যা। যেমন দেখতে কিরকম, +-1 +-3 +-5 +-7
ডট 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 চলতে থাকলো। আচ্ছা, এখানে আমরা দেখছি আমি সংজ্ঞাতে বলছি কি যেসব পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। যখন আমরা পূর্ণ সংখ্যা বলছি এখানে নেগেটিভ পজিটিভ দুটো আসতে পারে, সেই জন্য নেগেটিভ পজিটিভ এসেছে। এখানেও আমরা বলছি কি যেসব পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু নেগেটিভ পজিটিভ আসছে। হ্যাঁ হবে বিজোড়, তো এক তো বিজোড়, এক তো 2 দিয়ে কাটা যাচ্ছে না। আচ্ছা, এবার আসছে কি মৌলিক আর যৌগিক। মৌলিক কি জিনিস, কি যেসব ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবার ধনাত্মক চলে এলো। আর আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে দেখেছিলাম এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা প্লাস ভিই ইন্টেজার, আর এটা হচ্ছে কি মাইনাস ভিই ইন্টেজার, মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা এখানে দেখবো কি যেসব ধনাত্মক পূর্ণ সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক থাকবে, এক এবং সেই সংখ্যাটি নিজেই। উদাহরণ কি জিনিস হবে, যে 2, 3, 5, 7 ডট 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 চলতে থাকলো। আমি সংজ্ঞাতে কি বললাম কি যেসব ধনাত্মক পূর্ণ সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক থাকবে, এক এবং সেই সংখ্যাটি নিজেই, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে কিছু কনফিউশনের ব্যাপার আছে, আমি ডিটেলসে বলছি। আগে আমি যৌগিকটা দেখিয়ে দিই। আবার যৌগিক সংখ্যা কি জিনিস, যেসব ধনাত্মক পূর্ণ সংখ্যা কমপক্ষে 2টি উৎপাদক থাকবে, এক এবং সেই কমপক্ষে 1টি উৎপাদক থাকবে এক এবং সেই সংখ্যাটি বাদে, মানে ছাড়া। যেমন আমি দেখছি 4 যদি দেখি এর উৎপাদক কি 2 হবে, 2 এক তো উৎপাদক, 1 2 4, তাহলে 3টা উৎপাদক পেয়ে গেলাম। আমরা কি পড়েছি, যেসব ধনাত্মক পূর্ণ সংখ্যার কমপক্ষে 1টি উৎপাদক থাকবে এক এবং সেই সংখ্যাটি ছাড়া। তারপরে কি হবে, 4 পর 6, তারপরে হবে 8, তারপরে হবে কি, তারপরে কি হবে 9 ডট 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 চলতে থাকবে। এগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা। এগুলোতে কি মৌলিক আর যৌগিকে ধনাত্মক থাকবে, ঋণাত্মক আসার কোনো রকম কোনো চান্স নাই। আচ্ছা, আমি আরো একবার বলি কি মৌলিক সংখ্যা যখন পড়ছি আমরা কি দেখছি কি যেসব ধনাত্মক পূর্ণ সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক থাকবে, এক এবং সেই সংখ্যাটি নিজে, তারা হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন আমরা দেখছি কি 2 নিয়ে আমরা ভাবছি, উদাহরণটা দেখছি 2 নিয়ে। আচ্ছা, এটাই যদি দেখি তাহলে এর উৎপাদক কি কি পাচ্ছি, আমি 2 যদি ভাবি এর উৎপাদক আমি পাচ্ছি f1, একটা কি পাবো আমরা 1 পাবো। আবার যদি f2 ভাবি তাহলে -1 এর উৎপাদক, আবার আমি ধরছি f3, তাহলে কি হবে 2, আবার ধরছি f4 মানে ফ্যাক্টর 4, 4 নম্বর উৎপাদক, সেটা কি -2। তাহলে 4টা উৎপাদক চলে আসছে। কিন্তু আমরা যখন সংজ্ঞা পড়বো কি বলবো, যেসব ধনাত্মক পূর্ণ সংখ্যা কেবলমাত্র 2টি উৎপাদক থাকবে, এক এবং সেই সংখ্যাটি নিজে। যখন আমরা ধনাত্মক বলে দিয়েছি মানে কি সেই সংখ্যাটা তো ধনাত্মক, আর উৎপাদক কি একটা তো ধনাত্মকই ধরছি, আর সেই সংখ্যাটি নিজে মানে ওটাও ধনাত্মক ধরছি, তাহলে নেগেটিভ নিয়ে আমরা ভাববো না, এটাকে আমরা ইগনোর করব, এগুলো আমরা ইগনোর করব, বাস এগুলো। এর উৎপাদক 2টো। আবার যদি এরকম হয় আমরা যৌগিক সংখ্যা কি করছি, যেসব ধনাত্মক পূর্ণ সংখ্যা কমপক্ষে 1টি উৎপাদক থাকবে, এক এবং সেই সংখ্যাটি ছাড়া, তাহলে আমরা দেখছি সেটা আছে কিনা। আমরা উদাহরণে কি দেখলাম 4 আমি দেখলাম 4 একটি উৎপাদক, একটা হচ্ছে কি f1 যদি ধরি ফ্যাক্টর 1 1, আর একটা ধরছি আমরা পজিটিভ নিয়ে আলোচনা করছি 2, আর একটা ধরছি আমরা f3, সেটা হচ্ছে 4। তাহলে কমপক্ষে 1 এবং সেই সংখ্যা বাদে কমপক্ষে একটা পেয়ে গেছি, তাহলে সেটা কি হলো যৌগিক সংখ্যা। আচ্ছা, সেম আমরা যদি আবার দেখি এখানে কি হবে 10 হবে, তারপরে 12 আসবে। আচ্ছা, 12 নিয়ে ভাবছি 12 কতগুলো উৎপাদক, f1 যদি ধরি 1 হবে, আবার যদি f2 ধরি তাহলে 2 হচ্ছে, আবার 3 হবে, f4 ধরলে 4 হবে, আর f5 ধরলে 6 হবে, আর f যদি 6 ধরি তার কত হবে 12 হবে। কতগুলো উৎপাদক, কিন্তু সংজ্ঞাতে কি বলেছে কি এক এবং সেই সংখ্যাটি বাদে কমপক্ষে একটা উৎপাদক থাকতো। হ্যাঁ, কমপক্ষে একটা তো পেয়েছি, আরো বেশি আছে, আরো বেশি থাকলে আরো ভালো, কোনো ফ্যাক্টর পড়ে না, কিন্তু কমপক্ষে একটা পেয়ে গেছি, সেই জন্য এটা কি হচ্ছে যৌগিক সংখ্যা। বাস, এরপরে আমরা দেখব মূলদ অমূলদ। এবার আমরা মূলদ করব আর অমূলদ। আচ্ছা, মূলদ ক নম্বর হবে 8 নম্বরে, আর অমূলদ হবে 9 নম্বরে। আচ্ছা, মূলদ অমূলদ আমরা ভালোভাবে জানার জন্য সেটাকে আমরা দুভাবে ক্লাসিফিকেশন করলো, দুভাগে ভাগ করলাম। হ্যাঁ, একদিকে রাখলাম অমূলদ, একদিকে মূলদ। আচ্ছা, মূলদ অমূলদের 2টি করে সংজ্ঞা আছে, এই জন্য আমরা সংজ্ঞা 1 সংজ্ঞা 2 লিখেছি। আমাদের এখানে সংজ্ঞা জানার কোনো প্রয়োজন নাই, আমাদের মেন হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ার দরকার, কনসেপ্ট ক্লিয়ার দরকার।
আচ্ছা এখানে দেখছি কি আমরা জানি ছোটবেলায় পড়েছি কি যেসব সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আর পি কমা কিউ হলো এটা কি পূর্ণ সংখ্যা, পি কমা কিউ পূর্ণ সংখ্যা, আর কিউ হবে কি নট ইকুয়াল টু 0 হবে। মানে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেখানে ওপরে আর নিচের সংখ্যাটা কি হবে পূর্ণ সংখ্যা হবে, কিন্তু নিচেরটা নট ইকুয়াল টু 0 হবে। যেমন আমরা দেখছি এক্সাম্পল, ডাইরেক্ট এক্সাম্পল দেখতে হবে আমাদের 3/4 -7/2, তারপরে কি 1/5 ইটিসি। এবার আমরা যদি এরকমও ধরি 2 হচ্ছে 2/1 করা যাচ্ছে, তো 2 সমান তো 2/1, 2 5 সব এগুলো হচ্ছে, এগুলো কি এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। এবার কারো কোশ্চেন কি স্যার যদি -2 হতো, হ্যাঁ -2/1 করা যাচ্ছে, তো আমাকে দেখতে হবে ওপরের সংখ্যাটা পূর্ণ সংখ্যা হতে হবে আর নিচেরটা পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে সেটা হচ্ছে মূলদ। আর নিচেরটা খেয়াল রাখতে হবে 0 না হয়, নিচে 0 হলে কি হয় আনডিফাইন্ড হয়ে যায়, অসংজ্ঞাত হয়ে যায়, এজন্য আমরা নিচে 0টাকে ইগনোর করব বা বাদ দিব। আচ্ছা এবার আমাদের জানতে হবে সংজ্ঞা 2 এ কি যেসব সংখ্যার দশমিক বিস্তার, মানে ওকে যদি ভাগ করে দশমিক বিস্তার করব আমরা ভাগ করে, যদি ওর দশমিক বিস্তার হয় সমাপ্ত হয়ে যাবে, আর সমাপ্ত না হলে সেটা কি হবে পুনরাবৃত্ত হবে, তাহলে সেটা কি মূলদ সংখ্যা। যেমন আমরা দেখছি যে এখানে নিচ্ছি আমি 1 বা উদাহরণ দেখছি আমরা 0.5, এটা হয়ে গেল। আবার আমরা দেখছি 0.33 চলতে থাকছে। আমি কি বললাম কি যেসব সংখ্যার দশমিক বিস্তার হয় সমাপ্ত, এখানে সমাপ্ত হয়ে গেছে, আর সমাপ্ত না হলে পুনরাবৃত্ত হবে, সমাপ্ত না হলে পুনরাবৃত্ত হবে, মানে একটা সংখ্যা বারবার চলতে থাকবে, এই দুটো কেসেও মূলদ হবে বাস। এবার অমূলদে যদি আমরা আসি যেসব সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তো পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা না যায়, আমি যদি লিখি √3/2 এটা হবে না, কারণ √3/2 এটা আমরা কি জানি কি মূলদ হতে গেলে পি বাই কিউ আকারে প্রকাশ, পি কি হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এটা তো পূর্ণ সংখ্যা নয়, √3 পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে না। আবার দেখছি আমরা 1/√5 এটাও হবে না, কারণ কিউ এর মানটা কি হচ্ছে এটা কি পূর্ণ সংখ্যা নয়। আবার আমরা পাইয়েরও হবে না, আবার এক্সপোনেনশিয়াল ফাংশন ইও হবে না, এগুলো হবে না, এগুলো কোনোটাই হবে না। আচ্ছা এখানে নেগেটিভ দিয়ে দিই আমরা -√2/√3, এগুলো হবে না, ইটিসি। এগুলো হচ্ছে কি অমূলদ, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এবার কার কোশ্চেন কি স্যার এটা পি এটা কিউ, না এটা পি, তো এটা তো পূর্ণ সংখ্যা না, এটা তো পূর্ণ সংখ্যাই না, তো কিভাবে হতে পারে? এরকম যদি হয় কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যদি না যায় তাহলে সেটা অমূলদ, আর যদি চলে যায় তাহলে সেটা মূলদ হয়ে গেল। এবার দ্বিতীয় সংজ্ঞা কি হবে কি এর দশমিক বিস্তার সমাপ্ত হবে না। আচ্ছা এখানে আমাদের জানার দরকার কি সসীম দশমিক ভগ্নাংশ বা সসীম দশমিক সংখ্যা আর অসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা বলতে কি একটা দশমিক আছে, তো দশমিকের পর কতগুলো সংখ্যা আছে এটা গণনা করা যায়, এটা হচ্ছে কি সসীম দশমিক সংখ্যা, ফাইনাইট ডেসিমাল নাম্বার। আর যদি গণনা না করা যায়, এখানে গণনা করা যাবে না, চলতে আছে মানে অনেকগুলো আছে, এটা কি হচ্ছে অসীম দশমিক সংখ্যা, অর্থাৎ ইনফাইনাইট ডেসিমাল নাম্বার। এখানে কি হবে কি এর দশমিক বিস্তার সবসময় অসীম হবে এবং উল্টাপাল্টা আসবে, যেমন 0.242578 ডট ডট চলতে থাকলো, মানে সমাপ্ত তো হবেই না কিন্তু উল্টাপাল্টা আসবে, মানে আবৃত্ত হবে না, এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। আমি আরো একবার বলি কি যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0, তাহলে এগুলো কি হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 3/4 -7/2, -7 হচ্ছে পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, আর 2টা নট ইকুয়াল টু 0, তাহলে সেটা কি হচ্ছে মূলদ সংখ্যা। দ্বিতীয় সংজ্ঞা কি আছে কি যেসব সংখ্যার দশমিক বিস্তার হয় সমাপ্ত হবে, সমাপ্ত হয়ে গেছে, আর সমাপ্ত না হলে পুনরাবৃত্ত হবে, তাহলে সেটা কি মূলদ। আবার এখানে দেখছি কি যেসব সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ওখানে এখানে যায় না, তো এটা তো পি নয়, এটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটা হচ্ছে না, সেম এগুলো। আচ্ছা এবার দ্বিতীয় সংজ্ঞা কি যেসব মানে এর কি হবে কি অমূলদ সংখ্যার দশমিক বিস্তার সবসময় কি হবে, যেটা এখানে তো কি হতো আবৃত্ত হতো, এখানে কি হবে অনাবৃত্ত হবে, মানে আবৃত্ত হবে না, কিন্তু সেটা দশমিকটা কি হবে, যে দশমিক সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে কি অসীম দশমিক সংখ্যা আসবে। অসীম মানে সংখ্যা গণনা করা যাবে না। আচ্ছা মূলদ অমূলদ যে আমরা সংজ্ঞাগুলো পড়লাম ওটা ভালোভাবে বোঝার জন্য আমরা একটা জিনিস খেয়াল করছি, এখানে এ বাই বি, এখানে কি কি কেস আসতে পারে। যখন এ কে বি দ্বারা ভাগ করছি, আমি ধরে নিলাম একটা কেস, এটা আমি ধরলাম কেস 1 মানে C1 ধরছি, হতে পারে সেটা এরকম আসছে যে
8/2 আসছে, তাহলে এর ভ্যালু কত 4, তাহলে এটা কি আসবে মূলদ হবে। আমি কি বললাম দশমিক বিস্তার সমাপ্ত হয়ে যাবে, এটা তো কাটাকাটি চলে যাচ্ছে, আর 4 আসলে 4 তো একটা মূলদ, 4/1 করা যাচ্ছে, 4/1 করা যাচ্ছে তো। আচ্ছা আবার একটা কেস এরকম হতে পারে, আমি C2 ধরছি, আমি কালি চেঞ্জ করছি, C2 ধরলাম, এটা C1। আচ্ছা এখানে কি আসতে পারে, এটা ধরলাম 1/2, তাহলে এটা কত হবে 0.5, তাহলে কি দশমিক বিস্তার সমাপ্ত হয়ে গেল, তাহলে সেটা কি হবে মূলদ হবে। আবার এরকম একটা কেস আসতে পারে, C3 কি 1/3 এরকম টাইপের, তাহলে 0.333 ডট 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 চলতে থাকবে, তাহলে এক্ষেত্রেও কি হবে মূলদ হবে। আরো একটা কেস আসতে পারে 1/7 আসলো, তাহলে কি হবে 0.142857 ডট 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 চলতে থাকবে, এটার ক্ষেত্রে কি হবে, এটা একমাত্র সেটা কি হবে অমূলদ। তাহলে আরো একবার আমরা ভালোভাবে এটা বুঝে নিই যে জিনিসটা কি হচ্ছে এখানে। আমি দেখছি যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি, দ্বিতীয় সংখ্যা নিয়ে আলোচনা করছি আমরা, কোনো সংখ্যাকে কোনো সংখ্যা নিয়ে ভাগ করছি, যদি ভাগ চলে যায় পুরোপুরি ভাগ হয়ে যায়, তাহলে সেটা কি একটা সংখ্যা পেলাম, একটা ভাগফল পেলাম, আর ওই ভাগফলটাকে তো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে সেটা কি মূলদ। এবার যদি দশমিক চলে আসে, আর সেটা কি দশমিকটা কি আসছে সসীম দশমিক সংখ্যা আসছে, মানে কি টার্মিনেট হয়ে যাচ্ছে, সমাপ্ত হয়ে যাচ্ছে, ওর পরে আর কোনো সংখ্যা থাকছে না, তাহলে সেটা মূলদ। আবার কি আসছে কি এখানে সমাপ্ত হচ্ছে না, মানে অসীম দশমিক সংখ্যা আসছে কিন্তু আবৃত্ত হচ্ছে, আবৃত্ত, তাহলে সেটা মূলদ। আর আমরা দেখছি অমূলদের ক্ষেত্রে কি হচ্ছে সবসময় দশমিক ভগ্নাংশটা অসীম হবে, ওর ক্ষেত্রে সসীম অসীম দুটোই হতো, এটা সসীম ছিল আর এটা অসীম, এর ক্ষেত্রে সবসময় অসীম কিন্তু সংখ্যাটা কি অনাবৃত্ত হবে, আবৃত্ত হবে না, উল্টাপাল্টা সংখ্যা বারবার আসতে থাকবে। এটাই হচ্ছে কি মূলদ অমূলদের সেকেন্ড যেটা আমরা ডেফিনেশন শিখলাম ওর মূল কনসেপ্ট। এরপরে আমরা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, এটা আমি মিটিয়ে দিলাম। বাস্তব সংখ্যা এর ইংলিশ হচ্ছে রিয়েল নাম্বার, রিয়াল নাম্বার, বাস্তব সংখ্যা। তো আমরা কি দেখছি যে যতগুলো আমরা মূলদ পড়েছি, মূলদ সংখ্যা প্লাস যতগুলো অমূলদ সংখ্যা আমরা দেখলাম, সবগুলো যদি একত্রিত করা হয় সেটাই কি হচ্ছে বাস্তব সংখ্যা। এটা হচ্ছে কি আমরা বাস্তব সংখ্যা, সমস্ত মূলদ ও অমূলদ সংখ্যাকে একত্রিত করলে সেটা কি হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা এর আগে যেটা আমি যেটা নোট না করিয়ে মিটিয়ে দিলাম, ওটা পরবর্তী ক্লাস যখন আপলোড হবে ওখান থেকে করে নিতে হবে, ভিডিও দেখে করে নিতে হবে, কারণ ওটা মিস্টেক আমি করে দিয়েছি, আমি বুঝতে পারিনি। আচ্ছা তাহলে আমরা শিখে নিলাম, এরপরে আমরা শিখবো কি ভেন ডায়াগ্রাম, নাম্বার সিস্টেমের ভেন ডায়াগ্রাম, তারপরে ক্লাস শেষ। আজকে ভেন ডায়াগ্রাম করে আমরা ক্লাস শেষ করি, আমি করে দিচ্ছি। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, মানে প্রথমে যেটা সার্কেল ওটা স্বাভাবিক সংখ্যাকে বোঝাচ্ছে, মানে এর মধ্যে সবগুলো স্বাভাবিক সংখ্যা আছে, ওর থেকে যদি কিছুটা জিরো ইনক্লুড করা হয় এটা বেড়ে গেল, সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার ওর মধ্যে ওগুলো তো থাকছেই, আবার নেগেটিভ গুলো আসলে কি হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার সবগুলোর মধ্যে আছে আবার সবগুলো আছে, আবার কিছু এক্সট্রা জিনিস এখানে আছে,
পি বাই কিউ আকারে, সেটা হচ্ছে মূলদ। এবার এগুলো সব আছে, এগুলো তো সব আছে, আর কিছু অমূলদ আছে, ওগুলো মিলে হচ্ছে কি বাস্তব সংখ্যা। এটা আমাদের শেষ মেন চিত্র নাম্বার সিস্টেম।